নেপালের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই মুহূর্তে পদত্যাগ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ বেড়েছে বলেই অভিযোগ। জেন জি যারা একেবারে তরুণ তুর্কি থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা প্রতিবাদে নামেন। কেন? নেপাল কিন্তু চীনের ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পর সেক্ষেত্রে কিন্তু চীনের আগ্রাসন নেপালে বাড়তে থাকে, এবং এই যে চীনের আগ্রাসন, সেই আগ্রাসন কিন্তু কোনোভাবে সাধারণ মানুষ যেমন মেনে নিতে পারেনি, সেই সঙ্গে রয়েছে এই বড় দুর্নীতি। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আজ সবথেকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, যা আমাদের এই আলোচনার বিষয়বস্তু, নেপালের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই মুহূর্তে পদত্যাগ করেছেন। এবং এই অবস্থায় আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং সবথেকে চাঞ্চল্যকর, যে এই মুহূর্তে কেপি শর্মা ওলি তিনি কি কোথায় যাবেন পালিয়ে, তিনি কি থাকবেন নাকি পালিয়ে যাবেন, এবং পালিয়ে গেলে সেক্ষেত্রে শোনা যাচ্ছে সূত্র মারফত যে তিনি দুবাইয়ে আশ্রয় নিতে চলেছেন। কেন তিনি পদত্যাগ করলেন এবং ঠিক এক্স্যাক্টলি পদত্যাগ করার পর আমরা কম বেশি সবাই জানি ইতিমধ্যে তিনি পদত্যাগ করেছেন। সেনাপ্রধানের পরামর্শ ছিল যে তিনি পদত্যাগ করুন। এছাড়া আমরা দেখেছি 4 সেপ্টেম্বর থেকে যে আন্দোলন সংগঠিত হয়েছে নেপাল জুড়ে, কাঠমান্ডু জুড়ে, সেই আন্দোলনের যে সেই আছে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের বাড়ি হামলা থেকে শুরু করে, সংসদ ভবন হামলা থেকে শুরু করে একেবারে তছনছ হয়ে গিয়েছে এই যে বিক্ষোভ বা গণ অভ্যুত্থান। ঠিক বাংলাদেশি মডেল, একেবারে বলা চলে বাংলাদেশি কায়দায় শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং তারপর নেপালেও এই যে চরম বিক্ষোভ বা গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পিছনে ষড়যন্ত্র আছে কিনা তা যেমন খতিয়ে দেখবো আজ আমরা, তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব যে এক্স্যাক্টলি কি হয়েছে নেপালে। সবথেকে গুরুত্বপূর্ণ টপিক বা যে বিষয়গুলো আমি ধাপে ধাপে বলতে চাইবো, প্রাথমিকভাবে বিভিন্ন দুর্নীতি সহ বিভিন্ন রকমভাবে কোনো নির্দেশ সেগুলো চাপিয়ে দেওয়া বা কোনো সিদ্ধান্ত সেটা জনসাধারণের উপর চাপিয়ে দেওয়া, সেইটা কিন্তু কোনোভাবে সাধারণ মানুষ মেনে নিতে চায়নি নেপালে। প্রাথমিকভাবে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম যে কোটা আন্দোলন, সেই কোটা সংস্কারকে কেন্দ্র করে দিনের পর দিন আন্দোলন বেড়েছে। শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন এবং কোটা আন্দোলন সুপ্রিম কোর্টে মিটে যাওয়ার পরেও সেই আন্দোলন কিন্তু থেমে থাকেনি, বরং আরও 9 দফা দাবি নিয়ে বাংলাদেশের সেই কোটা বিরোধী আন্দোলন এক প্রকার শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং দেশ ছাড়তে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই মুহূর্তে নেপালেরও ঠিক একই অবস্থা। একেবারে অতীত ঘাটলে দেখা যাবে বেশ কয়েক বছর ধরে 2008-এ নেপালের রাজতন্ত্রের অবসান হয়েছে, এবং 2008-এ নেপালের রাজতন্ত্রের অবসানের পর প্রায় 240 বছর ধরে চলা রাজতন্ত্রের অবসানের পর 2015 সালে সংবিধান অনুষ্ঠিত হয় বা সংবিধান গঠিত হয়, এবং ঠিক তারপর নেপাল একটা সুন্দর সার্বভৌমত্ব দেশে পরিণত হয়। এবং এছাড়াও যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ঠিক তারপর থেকেই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ বেড়েছে বলেই অভিযোগ। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি এর আগে এই চলতি বছর এপ্রিল, মার্চ কিংবা তার ফেব্রুয়ারি থেকে কিন্তু নেপালে আন্দোলন শুরু হয় এবং নেপালে আস্তে আস্তে প্রতিবাদ শুরু হয়। জেন জি যারা একেবারে তরুণ তুর্কি থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা প্রতিবাদে নামেন। কেন? এই দুর্নীতি সাময়িকভাবে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, সেক্ষেত্রে সাংসদদের বিলাসবহুল জীবনযাপন, বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে একেবারে বিভিন্ন ক্ষেত্রে এই দুর্নীতির পরিমাণ, জমি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জমি মাফিয়া হয়ে ওঠা সরকারের এই যে তদন্ত বা যেই অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আস্তে আস্তে কিন্তু সাধারণ মানুষ উত্তপ্ত হতে শুরু করে। এবং একটা টাইমের পর কি আমরা দেখেছি চীনের ঘনিষ্ঠ হয়ে যাওয়া, এই চীনের ঘনিষ্ঠ হয়ে যাওয়া সরকার, সেই সরকারকে কোনোভাবে কিন্তু মেনে নিতে পারেনি এই সাধারণ মানুষ নেপালের। এবং এই নেপালের সাধারণ মানুষ চেয়েছিল ভারতের সঙ্গে জুড়ে থাকুক তারা, যদিও এই মুহূর্তে নেপাল এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, কিন্তু আমাকে বলতে হবে নেপাল কিন্তু চীনের ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পর সেক্ষেত্রে কিন্তু চীনের আগ্রাসন নেপালে বাড়তে থাকে, এবং এই যে চীনের আগ্রাসন, সেই আগ্রাসন কিন্তু কোনোভাবে সাধারণ মানুষ যেমন মেনে নিতে পারেনি, সেই সঙ্গে রয়েছে এই বড় দুর্নীতি। এবং বিভিন্ন ক্ষেত্রে খাতে খাতে দুর্নীতি, জমি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ধাপে ধাপে দুর্নীতি কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। এক্ষেত্রে নেপালের অন্যতম যে আয়ের উৎসস্থল সেটা হচ্ছে পর্যটন, সেই জায়গাতেও একটা বড় অঙ্কের দুর্নীতি কিন্তু অভিযোগ তুলছে সাধারণ মানুষ। এবং এরপর আমরা দেখেছি এই দুর্নীতি নিয়ে কোনো আন্দোলন যাতে বৃহত্তর আকার ধারণ না করে, সেই জন্যই কিন্তু একটা বড় ধরনের নির্দেশিকা বা বড় ধরনের একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। যদিও প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আগে কিন্তু প্রাথমিকভাবে এই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে এই যারা দুর্নীতি করছে বা কোনোভাবে অনলাইন মাধ্যমে দুর্নীতি করছে, তারা যেন দুর্নীতি করতে না পারে, সেই জন্য সোশ্যাল সাইটস, ফেসবুক বা অন্যান্য যারা সোশ্যাল মাধ্যম রয়েছে তাদেরকে বলা হয়েছিল স্থানীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে তাদের কমিটি বা বুথ গঠন করতে হবে, বা স্থানীয় স্তরে
কোনো অফিস করতে হবে যাতে কোনোভাবে এই ফেক ভিডিও বা অন্যান্য ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেগুলো প্রিভেন্ট করা যায়। যদিও সেই যে বক্তব্য, সেই বক্তব্যকে নাকচ করে দিয়ে সাধারণ মানুষের একটাই অভিযোগ, এই ফেসবুক বা সোশ্যাল মাধ্যমকে দমন করার একটাই কারণ, যাতে করে কোনোভাবে এই আন্দোলন বৃহত্তর আকার ধারণ না করে এবং এই রাজতন্ত্র ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন বা দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে এইবার জেনজি নেমে পড়ে মাঠে এবং জেনজির তরফ থেকে এই আন্দোলন 4 সেপ্টেম্বরে একেবারে নির্দেশিকা দেওয়া হয় যে এই সমস্ত সোশ্যাল মাধ্যম 26টি সোশ্যাল মাধ্যম ব্যান করা হয়। তারপরে জেনজি অর্থাৎ তরুণ তুর্কিরা মাঠে নেমে পড়ে বা আন্দোলন দেখাতে শুরু করে। এই গতকালই আমরা দেখেছি সংসদ ভবন হামলা থেকে শুরু করে সেই আন্দোলন চরম আকার ধারণ করে। এরপর আস্তে আস্তে বিভিন্ন মন্ত্রীদের পদত্যাগ, আমি নাম নিয়ে বলতে চাইবো, কমিউনিকেশন মিনিস্টার পদত্যাগ করেন, হোম অ্যাফেয়ার্স অর্থাৎ একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক তিনি পদত্যাগ করে, শরৎ সিং ভান্ডারী লেবার এমপ্লয়মেন্ট তিনি পদত্যাগ করে, ফরেন অ্যাফেয়ার্সের অরেজ রানা দেবা তিনি পদত্যাগ করে, সাপ্লাস দামোদর ভান্ডারী তিনি পদত্যাগ করে, ইউথ স্পোর্টসের তেজুলাল চৌধুরী তিনি পদত্যাগ করে এবং এই পদত্যাগগুলো আস্তে 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 কিন্তু 9 জন মন্ত্রী পদত্যাগ করে এবং বাধ্য হয় তারা পদত্যাগ করতে। এরপর আমরা দেখলাম ইতিমধ্যেই সেই কেপি শর্মা ওলি তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং এর আগে আমি একটু বলতে চাইবো যে সেনা প্রধান অর্থাৎ জেনারেল অশোক রাজ সিকদাল তিনি কিন্তু প্রাথমিকভাবে এই যে কাঠমান্ডু, সেই কাঠমান্ডুর একজন অতি পুরনো এবং সবথেকে গুরুত্বপূর্ণ একজন জেনারেল মেজর এবং তিনি এই মুহূর্তে সেনাপ্রধান রয়েছে। তা তিনি ইতিমধ্যেই বৈঠক সারেন এবং বৈঠক করে প্রাথমিকভাবে এই 6 দফা বা বিভিন্ন গোষ্ঠী যারা মূলত বিরোধীরা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো সর্বদলীয় যে রাজনৈতিক বৈঠক বা সর্বদলীয় যে বৈঠক, সেই বৈঠকের ডাক এই কেপি শর্মা ওলি দিলেও তিনি কিন্তু প্রাথমিক বৈঠকে তিনি এই কেপি শর্মা ওলিকে পদত্যাগ করার কথা বলেন এবং এই নির্দেশিকা বা পরামর্শ মেনে এই মুহূর্তে যে খবর যে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের পিছনে বা এই গণ অভ্যুত্থানের পিছনে কেপি শর্মা ওলি কি অন্য কোথাও পালিয়ে যাবেন বা তার ঠাঁই এই মুহূর্তে কোথাও হবে বা রাজনৈতিক ক্ষেত্রে এর পরিবর্তন কি হবে বা পরিবর্তন হলে সরকারে কি আসবে। যদিও এক্ষেত্রে আমি একটু বলে রাখি, নেপাল যে সিপিএন বা কংগ্রেস বা অন্যান্য ক্ষেত্রে যে দলগুলো রয়েছে সেই দলগুলো বা বিরোধী দলগুলোর উপরেও কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বাড়ি ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়ি ভাঙচুর, এই যে চিত্রটা দেখতে পেয়েছি, সেই চিত্রের পাশাপাশি আরও একটা জিনিস কিন্তু দেখতে পেয়েছি, বিরোধী যে নেতাগুলো রয়েছে তাদের উপরেও হামলা করা হয়েছে। এই সঙ্গে ভারতের যে বিবৃতি, এই মুহূর্তে ভারত কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই যে নেপালের গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ভারতের কি ভূমিকা বা ভারত কোন স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ভারতের তরফ থেকে বিবৃতি বা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে যে শান্তিপূর্ণভাবে বৈঠক করে বা আলোচনার মাধ্যমে এই সমাধান হোক বা সমস্যার সমাধান হোক এবং ভারতের যারা নেপালে রয়েছে তারা কিন্তু তাদেরকে কিন্তু প্রশাসনের নির্দেশ মেনে তাদেরকে স্থায়ীভাবে বলা হয়েছে যে কোনোভাবে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রশাসনকে জানাতে এবং প্রশাসন যা নির্দেশ দেয় তা মেনে চলতে। ফলে সব মিলিয়ে যে চিত্রটা একেবারে কাচের মতন পরিষ্কার, সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এই যে নেপাল সরকার, সেই নেপাল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে উঠছে সাধারণ মানুষের এবং এক্ষেত্রে হিন্দু রাষ্ট্র করতে হবে নেপালকে, সেই সঙ্গেই কিন্তু দাবি রয়েছে রাজতন্ত্র ফিরিয়ে আনার এবং এই রাজতন্ত্র ফিরিয়ে আনা সেইটা কি আদৌ সম্ভব? 2015 সালে সংবিধান সংগঠিত এবং এরপর আস্তে 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 এই যে ডেমোক্রেটিক বা গণতন্ত্র গঠন হওয়া, সেইটা ভেঙে রাজতন্ত্রে ফিরে আসা কি খুব সহজ হবে? সেদিকে কিন্তু নজর রয়েছে এবং এর পাশাপাশি এই গোটা গণ অভ্যুত্থানের পিছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেদিকেও কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।